সুপ্রিয় দর্শক, স্বাগত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। হাওর পরিস্থিতি নিয়ে আজ আমরা আলোচনা করব। এই জন্য দুইজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট পীর হাবিবুর রহমান, আছেন উন্নয়ন সংস্থা আইইডি এর নির্বাহী পরিচালক নোমান আহমেদ খান। আপনাদের দুইজনকেই স্বাগত জানাচ্ছি এনটিভিতে। আপনাকেও ধন্যবাদ। হাবিব ভাই, আপনি তো হাওরের মানুষ। আপনি বলছিলেন যে ছোট থেকেই হাওরের জল বায়ুতে আমি মানুষ হয়েছি। আর তারপরে এখন যে জিনিসটা হলো, হাওরের তো পরিস্থিতি গত কয়েকদিন যাবত এটা হলো, কিন্তু আমরা দেখতে পেলাম যে গতকালকে একটা বৈশাখী ঝড় হয়েছে এবং তাতে প্রায় 700-800 বাড়ি একদম বিধ্বস্ত হয়েছে। তো এইটা কি অবস্থা? এমনিতে হাওরবাসী পাহাড়ি ঢল, অকাল বন্যা, ত্রাণের অভাব সবকিছুই মিলিয়ে একটা নাকাল অবস্থায় ছিল। এরপর আবার কালবৈশাখী ঝড় শুরু করি আমরা এখান থেকে। না, ধন্যবাদ। এটা আপনি ঠিকই বলছেন। আমরা গোটা পরিস্থিতি দেশবাসী অবগত। এই গত কয়েকদিনে আমরা টোটাল পরিস্থিতি আমরা আলোচনা করেছি, সবাই আলোচনা করছে, এবং গণমাধ্যম একটা হাওরের বিস্তীর্ণ হাওর অঞ্চলের প্রাকৃতিক এই দুর্যোগ বা মানব সৃষ্টির দুর্যোগের মুখোমুখি হওয়ার পর গণমাধ্যম অনেকটা বাতিঘরের দায়িত্ব পালন করেছে এবং সেইখানে সরকার সমাজপতিদের অনেকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এবং গণমাধ্যম কর্মীরা যেভাবে হাওরের বিস্তীর্ণ অঞ্চলে তারা ঘুরেছেন এবং যেভাবে চিত্র এনেছেন, এই চিত্রের সঙ্গে তারা অজানা ছিলেন। উপকূলবর্তী আমরা বাংলাদেশের মানুষ, উপকূলীয় যে আঘাতটা আগে আসতো ঘূর্ণিঝড়ের এবং জলোচ্ছ্বাসের, এই উপকূলীয় বিষয়টাকেই বাংলাদেশের মানুষের মাথায় ছিল। কিন্তু বিস্তীর্ণ হাওর অঞ্চলের যে একটা, যেখানে বর্ষায় মনে করেন এক একটা জেলাকে বা থানা সদরকে মনে হয় একটা দ্বীপ, ছোট্ট গ্রামীণ দ্বীপের মতো, আর গোটা চতুর্দিক আপনার অবারিত জলের ধারা বইতে থাকে, মনে হয় যে চতুর্দিকে সমুদ্র আর একটা একটা করে দ্বীপ কুপির বাতির মতো জলে। তো এইখানে মনে করেন যে এইবার ক্লাইমেট চেঞ্জ একটা বিষয়, একটা যে সময়টা বৃষ্টি শুরু হওয়ার কথা, পাহাড়ি ঢল নেমে আসার কথা, তার অনেক আগে চলে আসছে। 1 এপ্রিল থেকে এবার শুরু হয়ে গেছে এই টানা বৃষ্টি। এইরকম বৃষ্টি 42 বছরে হয় নাই, এটা সত্য। এরকম ফসলহানি অতীতে কখনো হয় নাই। অতীতে কাঁচা পাকা ধান কেটে নিত কৃষক, বৃষ্টি শুরু হলো, বন্যা শুরু হলো, একটা হাওরের বাঁধ ভাঙছে। মনে করেন হাওরের রূপটা, নৈসর্গিক রূপটা অসাধারণ। এটা একটা মেঘালয়ের কোলে ঘুমিয়ে আছে একটি শহর, মধ্যখানে তার সুরমা বইছে, চতুর্দিকে হাওর। হাওরের আপনার লেখা পড়েছি, না ধন্যবাদ, আমি কথা বলেছি, কিন্তু এবার কিন্তু প্রথম দেখলাম যে ফুটেজ এসছে, তাতে কিন্তু দুর্দশার চিত্র থেকে মনে হয় যে একটা নয়ন আভিরাম একটা দৃশ্যের মতনই দেখা যাচ্ছে বেশি। হ্যাঁ, কিন্তু আমি এটাই বলছিলাম যে আপনি জ্যোৎস্নার যে রূপ বর্ষার সঙ্গে, সেইটার যে নান্দনিক রূপ, একটা রহস্যময়তা তৈরি করে। কিন্তু একই সময় যখন হাওরের পার ভাঙে, বাঁধ ভাঙে, তখন কৃষক তার বুকটা এক সময় দিয়ে দেয়। কৃষক কিন্তু এইবারও কিন্তু সর্বশেষ হাওর, শনির হাওর, খাদ্য ভান্ডার, এটা যেদিন তলিয়ে যায়, 24 দিন তারা লড়াই করে রেখেছে। যখন হাওরটা ভাঙে, তার বুকটা দিয়ে দেয়, তখন জ্যোৎস্নার আলোয় তার চোখের কোণে অশ্রুবিন্দু চিকচিক করে ওঠে এবং তার যে বেদনার দীর্ঘশ্বাস আকাশ বাতাসকে বাড়ি করে দেয়। এইবারের মতো ফসলহানি অতীতে কখনো ঘটে না। এইটাই আমি বলছিলাম যে আপনার কাঁচা পাকা ধান কেটে নেই, অথবা একটা হাওর ডুবছে, আরো 10টা হাওর রক্ষা পাচ্ছে। এইবার একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। সরকার প্রথম বলছিল 86 ভাগ চলে গেছে, আসলে সম্পূর্ণ ফসলই চলে গেছে। এখন ফসলের নেপথ্যে আপনি দেখবেন যে ধনাঢ্য গৃহস্থ যারা, তাদের ছাড়াও গরিব কৃষক, সবার মধ্যেই একটা হল গিয়ে যে কৃষি ঋণ, কৃষি ব্যাংকের ঋণ, আরেকটা হলো গিয়ে যে কিন্তু তারা এই যে ক্ষুদ্র গ্রামীণ ব্যাংক থেকে আরম্ভ করে, আর দাদন ব্যবসায়ী, মহাজনী ঋণ, এইটা সবচেয়ে কঠিন, অভিশাপের মতো। এটা ভিটে মাটি কেড়ে নেয় যদি ফসলহানি ঘটে। এবং এটার মধ্যে আপনার পরে কৃষক এখন অলরেডি গরু টরু বিক্রি শুরু হয়ে গেছে। অনেকেই স্কুল ছাত্র জীবনের রীতি কটিয়ে ঢাকায় চলে আসছে আপনার কাজের সন্ধানে। এমনি পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কিন্তু গেছেন। এর আগে রাষ্ট্রপতি গেছেন। রাষ্ট্রপতি হাওরের সন্তান, তিনি এখানে বেড়ে উঠেছেন, তার দুঃখ দুর্দশা বেদনা তিনি জানেন। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন বঙ্গভবনে বসে, এই হাওরের প্রথম বিপর্যয়টা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে। এবার দেখেন মরার উপর খড়ার গা। প্রধানমন্ত্রী গিয়ে এসেছেন, একটা 7টা ঘোষণা দিয়ে এসেছেন, অনেকটা হাওরবাসীকে, মানুষকে মনোবল দিয়েছে, মানুষকে সন্তুষ্ট করেছে। এর মধ্যে কালবৈশাখীর তাণ্ডব, গত রাতে এক মহাপ্রলয় ঘটে গেছে।
এবং 700 ঘর বাড়ি। এটা মনে করেন আমি 74-এ আমাদের সিলেট এবং অঞ্চলে সিলেট বিভাগ জুড়েই একসময় টিনের বাড়ি ছিল, একটু বাংলো প্যাটার্নের, এবং বর্ষায় আমার বাড়িতে এখনো 55 সালে আমার বাবার এটা এখনো টিনের বাড়ি, কখনো গেলে দেখতে পাবেন বেড়াতে গেলে। এবং এটা আমি খুব এনজয় করি। মনে করেন সন্ধ্যায় মুষলধারে বৃষ্টি নামছে, আমি মুগ্ধ হয়ে তন্ময় হয়ে সন্ধ্যায় বাতি নিভিয়ে বসে আছি, জ্যোৎস্না রাতে আমি বাতি নিভিয়ে বসে আছি। আমার মা উঠুন জুড়ে করতেন, শহর জুড়ে মানুষ জ্যোৎস্নাকে উপভোগ করে। জ্যোৎস্না শহরে বাতি নিভিয়ে দেওয়া হতো, প্রয়াত চেয়ারম্যান মমিনুল মজদিন পৌরসভা তিনি নিভিয়ে দিতেন। এবং আপনার এই যে বর্ষার ধান কাটার পরে বর্ষাকালে মানুষ তার শাড়ি, গাড়ি, জারি, পুঁথিপাটের আসর, মালজুরা, পালাগান এইগুলো বসতো, পাশা খেলা খেলতো, দাবা খেলতো এবং তাস খেলতো, এইভাবে অলস সময় কাটাতো। ওই জন্য এই অঞ্চলের মানুষ অনেকটা ভাটির অঞ্চল, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ এইগুলো ভাটি অঞ্চল, অনেকটা নেত্রকোনা আপনার অলস টাইপের মানুষ, মানুষের ক্যারেক্টারটাকে অলস, এবং তারা ওইভাবেই স্বতঃস্ফূর্তভাবে প্রকৃতির কারণেই তারা গান, তৃষ্ণান্ত গান, তারা কবি স্বভাব, এরকম তাদের প্রেমিক স্বভাব। এবার যেটা হলো, তো এই কালবৈশাখীর জ্বরে মনে করেন একটা বিপর্যয় চলে গেল। এমনি কৃষকের কিন্তু এই বন্যার পরে, ফসলানির পরে, তোলার পরে তারা ঘর বাড়ি এমনি নির্মাণ করে, পুনর্বাসন তারা পুনর্নির্মাণ করে। এখন যে আঘাত, ফসলের আঘাত, এরপরে মনে করেন ঘর বাড়ির উপরে যে ঝড়ের আঘাত, দুইটা আঘাত তার সামনে চলে আসছে। প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়ে আসছেন, প্রধানমন্ত্রী বলছেন যে ইউনিয়ন পর্যায়ে, এটা আমরা কিছুদিন থেকে বলছিলাম, থানা জুড়ে 3টা ত্রাণ মন্ত্রণালয় শুরু করে দিয়েছিল, 3টা করে ক্যাম্প করে, 3টা থেকে খোলা বাজারে চাল বিক্রি, আর বিজিএফ তো আছেই। আমরা বলছিলাম যে না, সবচেয়ে দুর্গত অঞ্চল যেগুলো, সেগুলোতে মনে করেন ছাতক একটা উন্নত ধনাঢ্য এলাকা, প্রবাসী অধ্যুষিত এলাকা, সেখানে ফসলহানি ওইরকম ঘটে নাই যেরকম ঘটেছে তাহিরপুর, মদনগর, জামালগঞ্জ, ধর্মপাশা, সাল্লা, দিরাই, এইসব এলাকায়, সুনামগঞ্জ সদর, বিশ্বনাথপুর, এইসব এলাকায়। তো সেখানে এইগুলোতে ব্যাপক বাড়িয়ে দেন। প্রধানমন্ত্রী যে সারটা দিয়েছেন অসাধারণ দিয়েছেন। এখন মনে করেন প্রধানমন্ত্রী বলেছেন যে আগামীতে ফসল করার জন্য সার, বীজ, কীটনাশক ফ্রি দেওয়া হবে। গোখাদ্য এবং মানুষের খাদ্য দুটোই আমরা সারা বছর দিয়ে যাব। তিনি আরেকটা বলেছেন কৃষি ঋণ এখন করা যাবে না, স্থগিত থাকবে, আর সুদ 50%। আমরা বলছি যে দিচ্ছেনই যখন 100% মৌকুফ করে দেন, এবং আগামী কৃষি ঋণও সুদমুক্তভাবে দেওয়ার ব্যবস্থাটা করেন। আরেকটা হলো গিয়ে যে আপনি যে সিদ্ধান্ত দিয়েছেন যে ইউনিয়ন পর্যায়ে এখন খোলা বাজারে চাল দেওয়া হবে, কেউ না খেয়ে মরবে না, এইটা যে আপনি মনিটরের ব্যবস্থা বলছেন, এবং মহাজনী সুদের জন্য যাতে কৃষকের উপর কেউ চড়া না হয়, এইগুলো আপনি মনিটর ব্যবস্থাটা যেন শক্তিশালী হয়, এবং বন্টন ব্যবস্থাটা চালের, খাবারের, ত্রাণের, এইটা যেন সুষ্ঠুভাবে হয়, এখানে যেন কোনো রাজনৈতিক দুর্বৃত্তরা প্রবেশ করতে না পারে। এই যে ত্রাণের ব্যবস্থাপনার কথা বলছিলেন, আমি একটু যাব নোমান আহমেদ খানের কাছে। এই ত্রাণ নিয়ে কিন্তু একটা শঙ্কা ইতিমধ্যে তৈরি হয়েছে। বিরোধী রাজনৈতিক দলরা বলছে যে ত্রাণের লিস্ট করছেন দলীয় নেতাকর্মীরা, এবং আমরা স্থানীয়ভাবেও জেনেছি যে বিভিন্নভাবে একটা শঙ্কা আছে। স্থানীয়ভাবে লোকজনও দাবি করছে যে ত্রাণের দরকার হয় আপনি সেনাবাহিনী নামিয়েও ত্রাণ বিতরণ করেন। আপনারা তো কাজ করেন হাওড়া অঞ্চলে, কি মনে হয় ত্রাণ কি পৌঁছবে, বা সেই ব্যবস্থাপনাটা কেমন হওয়া উচিত? ধন্যবাদ। আসলে হাবিব ভাই যেভাবে বলতেছিলেন আমি শুনছিলাম, উনিও হাওড়া অঞ্চলের মানুষ, আমি হাওড়া অঞ্চলের কাছাকাছি মানুষ, এবং আমি যেহেতু এই উন্নয়ন সংগঠনে কাজ করি, আসলে দীর্ঘদিনের অভিজ্ঞতা হলো দুর্যোগ সঙ্গে মানুষের সঙ্গে থেকে কাজের যে অভিজ্ঞতা, সেটা আমি যদি খোলামেলা বলি তাহলে বলতে হবে সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত বাংলাদেশে যে দুর্যোগগুলো হয়েছে সেইখানে জনগণের কাছে পৌঁছানোর মতো তার ওই রকম নেটওয়ার্ক নেই, এটা স্বীকার করতেই হবে। এই জায়গাটায় আমাদের মতো যারা উন্নয়ন সংস্থা আছে, এনজিও আছে, তারা দীর্ঘদিন তাদের যে অভিজ্ঞতা, তারা কিন্তু এই ব্যাপারে বেশ দক্ষ ছিল। তবে হাবিব ভাই যেটা বলতেছিলেন যে এই ঝড়, বৃষ্টি, বাদল আগেও ছিল, কিন্তু গত 10-12 বছর কিন্তু আমাদের দেশে একমাত্র উপকূলীয় অঞ্চলে সিডোর ছাড়া, 1-2টা ছাড়া ওই রকম দুর্যোগ হয়নি। তো সেইখানে আমি যেটা বলছিলাম যে ত্রাণের বিষয়টা সরকারি এমন কোনো মেকানিজম নাই যে সঠিকভাবে, সুস্থভাবে ত্রাণ বন্টন করা, এমনকি সেনাবাহিনী ওইভাবে পূর্ণাঙ্গভাবে পারে না। এটা একমাত্র পারে এনজিওরা, তার বৈশিষ্ট্যই হচ্ছে না। কিন্তু যে কথাটা আসছে যে স্থানীয়ভাবে আমরা দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে, আমাদের মানে টেলিভিশনের সংবাদে এসছে যে স্থানীয়ভাবে দাবি তুলছে যে আপনারা এই সেনাবাহিনী হোক বা অন্য কোনো সংস্থা লোকদের দিয়ে
দলীয় লোকদের হাতে না দিয়ে ত্রাণের লিস্ট করাটা এটা অন্তত সেনাবাহিনীর হাতে। আমি সেই কথাটাই বললাম যে এখন পর্যন্ত স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আমার দেখা যতগুলা দুর্যোগ আছে কোনো অবস্থায় আমি দেখি নাই যে দলীয় বা সরকারি ভাবে বা সেনাবাহিনী ভাবে সুষ্ঠুভাবে যেতে পারে। এনজিওদের কাজের ধরনটাই এটা, তারা জানে কোন লোক কিভাবে, কারণ দীর্ঘদিন তারা কিন্তু কাজটা করে সমাজের সঙ্গে মিশে থাকে। ওই কোন পরিবারে কি প্রয়োজন আছে তাদের কাছে তথ্যটা আগেই থাকে এবং কিভাবে যেতে হবে, কত দ্রুত যেতে হবে। আমার খুব স্পষ্ট মনে আছে যখন সন্দ্বীপের যেটা 90-তে একটা যে বড় হলো, আমি গিয়েছিলাম, সেখানে সেনাবাহিনীও গিয়েছিল আমাদের সঙ্গে, কিন্তু সেনাবাহিনীরাও কিন্তু ওইভাবে, কারণ আমাদের হয় কি এনজিওদের এমন কোনো গ্রাম নেই যেখানে তাদের 2-3 জন 5 জন কর্মী নেই। তাদের প্রতিদিন নিত্যদিনের কাজটাই হচ্ছে এই বঞ্চিত মানুষ, অসহায় মানুষ, দরিদ্র মানুষের সঙ্গে কাজ করে। তাদের গ্রুপ সদস্য আছে, তাদের সিভিল সোসাইটি আছে, তাদের স্থানীয় সরকারের সঙ্গে কাজ আছে। তারা কিন্তু মেকানিজমটা প্রস্তুত, তারা কিন্তু 24 ঘন্টার মধ্যে পৌঁছানোর মতো দক্ষতা আছে। আমি যে জায়গাটায় বলতে চাচ্ছি যে আমাদের গত 1-2 বছরে উন্নয়ন সংস্থার যে রিসোর্সগুলো আসতো, যে জায়গাটা এখন চিন্তার বিষয়, সেই রিসোর্সগুলা যেমন আমাদেরই প্রায় 3টি প্রকল্প ফেজ আউট হয়েছে, এরকম প্রত্যেকটি অর্গানাইজেশনই রিসোর্স কিন্তু কমে আসছে। যে কারণে কিন্তু এই হাওর অঞ্চলের না হলে কিন্তু যে দিন ঘটনা ঘটেছে তার 24 ঘন্টার মধ্যে এনজিওরা কিন্তু ওইখানে উপস্থিত হতে পারত, কিন্তু আমাদের যে রিসোর্স, সেই রিসোর্সের স্বল্পতার কারণে কিন্তু যেতে পারে নাই। হাইবে আরেকটা জিনিস আসছে, যেরকম আমরা সাধারণত প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বন্যার সময় কিন্তু আমরা দেখি বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে সারা সরকারের পাশাপাশি অন্যান্য মানে বিত্তবান বিভিন্ন সাহায্য সংস্থা, স্কুল কলেজের ছেলেমেয়েরাও চলে যায়। দেখেন এই কথাটা আমি কালকে বলছিলাম একটা টেলিভিশনে, যে দেখেন চেন্নাইয়ে যখন বন্যা হয় তখন দেখা যায় রজনীকান্ত 10 লাখ টাকা দিয়ে দিল, নানা পাটেকার একজন ফিল্ম স্টার তিনি একটা গ্রামের দায়িত্ব নিয়ে নিল, শাহরুখ খান 1 কোটি টাকা দিয়ে দিলেন, অক্ষয় কুমার 1 কোটি টাকা দিয়ে দিলেন। আমাদের সুপারস্টার বাদ দেন, সমস্ত বিত্তবানরাই এগিয়ে যাবেন। তারা করেন কি, বন্যার সময় দেখা যায় যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তারা দিয়ে আসেন। এইটা এখনই শুরু হওয়া উচিত। আর আপনি যেটা মোহাম্মদ ভাই যেটা বলছিলেন সেটার সঙ্গে আমি একমত না যে শুধু এনজিওকে দিয়ে এইটা করানো যাবে, তাহলে দেশে প্রশাসন বলতে আর কিছু থাকে না। এখানে মনে করেন যেটা সেনাবাহিনীর ব্যাপারটা আসছে, এটা আমি বলছিলাম যে হাওরের যে বাঁধ নির্মাণ হয় এবারে বিপর্যয় হয়েছে দুইটার কারণে। একটা হলো যে পাহাড়ি জল আসে, নদীর নাব্যতা কমে গেছে বছরের পর বছর, এবং পাহাড়ের যে বৃক্ষ থাকে এটা যে পলিটা আটকে দেয় সেইটাও সুযোগ শেষ হয়ে গেছে। চোরাকারবারীরা গাছ কাটার ব্যবসা করতে গিয়ে ওইটাও শেষ করে দিয়েছেন, সাবার করে দিয়েছে দুপারেরই চোরাকারবারীরা। এতে হয়ে গেছে কি, যে পলি যে পড়ে নদীতে সে নাব্যতা হারিয়ে ফেলছে নদী। অল্প বৃষ্টিতেই তখন এমনিতেই বন্যা হয়ে যায়, সেখানে টানা মুষলধারে বৃষ্টি হয়েছে, 42 বছর যে বৃষ্টি হয় নাই। এবং এতে আপনার নদী উপচায় খাওয়ারের বাঁধ ভেঙে ফসল তলিয়ে গেছে, কাঁচা ধান বেরোবার আগেই এবার ফসল তলিয়ে গেছে। এই যে ক্লাইমেট চেঞ্জ, এখন নদীর ড্রেজিং হবে, ড্রেজিংটা করাতে হবে। আমি বলছি যে এই জায়গাটা প্রধানমন্ত্রীও বলেছেন, আমরা বলছি এই জায়গাটা সেনাবাহিনীর হাতে দেন। তারপরে মনে করেন যে হাওরের বাঁধ, এটা দীর্ঘস্থায়ী পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে, এবং ধানকে কখন আনা যায়, আগে পিছিয়ে আনা যায় কিনা এখানে কৃষকের স্বার্থ রক্ষা করে সেটাও দেখতে হবে। সেটারও প্রশ্ন যে বাঁধ নির্মাণে একটা গাফলতির কথা আসছে, বাঁধ নির্মাণই হয় নাই অনেক জায়গায়, সেটা টাকা মেরে দেয় অনেক বছরই। এইবার হলে গণমাধ্যম এবং রাজনৈতিক কারণে শাসক দলের, যখন যারা ক্ষমতায় থাকে শাসক দলের স্থানীয় মাঠকর্মীরা, সরকার তো দেয় 2 হাতে উন্নয়নের জন্য, মাঠকর্মীরা কামড়াকামড়ি করে তারা বাগবাটোয়ার করে নিয়ে যায় পাওবুর সাথে। এই জন্য পানি উন্নয়ন বোর্ডের উপরে মানুষের কোনো আস্থা নেই, স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপরে। মানুষ বলছে সেনাবাহিনীর হাতে দেন বা অন্যভাবে করেন। যেমন পানি সম্পদ মন্ত্রী সেদিন বলছিলেন আমরা সামনে উপজেলা পরিষদ দিয়ে করাবো, পানি উন্নয়ন বোর্ড থাকবে, জেলা প্রশাসন এটাকে সুপারভাইজ করবে, মনিটর করবে। এইটা দিয়েও আমি মনে করি হবে না, এটা বাদের দায়িত্বটা সেনাবাহিনীকে দেন। কারণ আপনি আগস্ট মাসে টেন্ডার করেছিলেন, আপনি ওয়ার্ক অর্ডার দিয়েছেন ফেব্রুয়ারি মাসে, সেখানে 28 ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ হবে, সেখানে সময় আবার বাড়াতে হয়েছে 31শে মার্চ। এইভাবে প্রতি বছরই বাড়ায়, প্রতি বছরই হাওর তলিয়ে যায়, তলিয়ে গেলেও লাভ, আপনার ফসল তুললেও লাভ। তাহলে আর কাজের প্রশ্ন উঠে না, হাওরে বাদ ছিল কিনা, ফসল তো উঠে গেছে, বিল নিয়ে বাগবাটোয়ারা হয়ে যায়। আর পানির তলে চলে গেলে কে গিয়ে পরীক্ষা করবে কাজ হয়েছিল কি হয়েছিল না? গত বছরই প্রথম এইভাবে অনেক জায়গায় কাজ হওয়ার আগে এটা হয়েছিল, এবং পানি সম্পদ মন্ত্রী যেটা বলছেন যে আমরা গতবারও টাকা আটকেছিলাম, এবারও আমরা 50% আটকেছিলাম, এইবারও আমরা টাকা আটকে দিয়েছি, এবার 10% বেশি যায় নাই। আবার কিন্তু অনেক ঠিকাদার আছে যারা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, পেশাদারেরা,
এরা দিন আনে দিন খায়, এরা চুপচাপ ঘুমায়। তারা মনে করেন টেন্ডারে অংশগ্রহণ করেছে, তারা কাজ করে চলেই গেছে, তাই বলে তারা যেন ভিক্টিমাইজ না হয়। আবার যারা দুর্নীতিগ্রস্ত, তদন্তের মধ্যে প্রধানমন্ত্রী বলছেন ছাড় দেওয়া হবে না, যেন ছাড় দেওয়া হয় না। আরেকটা কথা হলো গিয়ে যে এই ত্রাণ এবং এইটা 98 সালে বন্যা পরিস্থিতি আপনার খেয়াল আছে যে শেখ হাসিনা মোকাবেলা করেছিলেন তখন, এবং এইটা তারা কৃতিত্ব নিয়েছিলেন। এটা কৃতিত্ব নেওয়ার মতোই ঘটনা ঘটেছিল। এবং বিজিএফ কার্ড দেওয়া থেকে আরম্ভ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে যে ইনভলভ করেছিলেন, এবং বলা হয়েছিল যে এইটা যদি একজনকে ধরা হয় তাহলে কিন্তু ধরা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একজন হবিগঞ্জের মনে করেন যে গ্রেফতার হয়েছিলেন সামান্য একটা অনিয়মের কারণে। তো এইভাবে যদি এইবারও নেওয়া হয়, এবং মনে করেন মানুষের ক্রাইসিসটা দেখা দেবে, খাবার সংকট দেখা দেবে আরো 10-15 দিনের মধ্যে, 3 তারিখ থেকে যেটা শুরু হচ্ছে ইউনিয়ন পর্যায়ে, এইটা যেন ব্যাপক হারে মানুষের দুয়ারে যায়, খাবারটা, চালটা, আর্থিক। আর বিত্ত ভান্ডার যেন মানুষের হাতে টাকা নাই, এখন মানুষ এখন ঋণগ্রস্ত, মানুষের ঘরে খাবার নাই। আপনারা এগিয়ে আসুন। মানুষের ঘর নির্মাণ, আজকে টর্নেডো, ঘূর্ণিঝড়, কালবৈশাখীর তাণ্ডব। আমি বলছিলাম যে আমাদের চালটা উড়িয়ে নিত, ছোটবেলা দেখতাম আমাদের মায়েরা বলতেন বাড়ি বাড়ি আজান দাও, আজান দাও। এই যে একটা, কারণ আমাদের অঞ্চলটা একটু একটা অসাম্প্রদায়িক সম্প্রীতি, প্রাকৃতিক নৈসর্গ এবং একটা ধর্মীয় ভাবগাম্ভীর্য থাকে, একটা সবারই ধর্মকর্ম পালনে সবাই যার যার ধর্মের প্রতি খুব শ্রদ্ধাশীল। জি, নোমান আহমেদ, আপনার কাছে একটু জানতে চাই যে বিভিন্ন ব্যক্তি এবং রাজনৈতিক দলগুলো দাবি জানিয়েছিল যে হাওড়া অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করুক। বিশেষজ্ঞ একদম 6 মাসের জন্য, সর্বশেষ বেগম খালেদা যে বলেছেন যে গতকালকে এক বিবৃতিতে অন্তত 6 মাসের জন্য দুর্গত অঞ্চল ঘোষণা করুক। তা আমাদের প্রশ্ন হচ্ছে যে দুর্গত অঞ্চল ঘোষণা করলে কি উপকার হতো, আর না হওয়াতে এই যে এখন করলো না যে বা করছে না যে, তাতে কি মানে ক্ষতি হচ্ছে? ধন্যবাদ। আমার ওই প্রশ্নটা মনে মনে আমি ভাবতেছিলাম, কালকেও এক জায়গায় আলাপ করছিলাম একটা টেলিভিশনে। আসলে আমি বললাম যে আপনি অসুস্থ, কিন্তু আপনাকে আমি চিকিৎসা করলাম না, তাতে কি হলো? মানে দুর্গত অঞ্চল ঘোষণা দিয়ে যদি কাজ না করে তাহলে তো কোনো ফল নাই। বিষয়টা হলো যে আমার যে সমস্যাটা হচ্ছে সেটা সমাধানের চিন্তাটা করতে হবে। আমি যে জিনিসটা বলতে যাচ্ছি যে সমাধানের চিন্তাটা করতে হইলে সুদূর প্রসারী কিছু চিন্তা করতে হবে, লং টার্ম, মিড টার্ম এবং শর্ট টার্মের মধ্যে আর কি। হাবিব ভাই যে কথাটা বলতেছিলেন একমতের বিষয়, এটা আমি কিন্তু এইরকম ভাবে বলি নাই। আমি বলতেছি প্রত্যেকের, আপনার সবাইকে কাজে লাগাতে হবে, সমন্বয়ের মাধ্যমে। যেমন নীতিগত কিছু বিষয় সেটা সরকারকেই করতে হবে। পলিসিতে যেটা বললেন, ব্যাংক ঋণ বা এনজিওদের কাছ থেকে ঋণ নিছে বা ব্যক্তিগতভাবে ঋণ নিছে, কিন্তু আমি বলতেছি সুষ্ঠুতার সঙ্গে যাওয়ার জন্য সেইখানে যেটা প্রস্তুত আছে, তার কাছে তথ্য আছে, ডাটা আছে, সবটা আছে, এই জন্য। কিন্তু পাশাপাশি সরকার, অন্য স্থানীয় সরকার সবাইকে কিন্তু নিতে হবে। আমি বলছি তার দক্ষতা আছে, তার যোগ্যতা আছে, তার এইটা নিয়ে কাজ করা আর কি। আরেকটা হলো এখানে আমাদের কিছু চিন্তা করতে হবে, সেটা হলো যে বাদের যে বিষয়টা আসছে, আমাকে কিন্তু চিন্তা করতে হবে যে নর্মাল বাদ আর ওইখানকার বাদ কিন্তু এক না। আমরা সাধারণ মানুষ যেটাকে ভাবি, হাওড় অঞ্চলের জীবনযাপন আপনি যদি দেখেন, এই যে যেটা বলতেছিলেন, একটা ছোট জায়গা, দ্বীপের মতো মনে হয়, 8-10টা বাড়ি একটা জায়গায় থাকে। বর্ষাকালে গেলে দেখবেন মানুষ, পশু, পাখি সবাই একত্রে থাকে। এটা আপনি কল্পনাও করতে পারবেন না। এদের কষ্টগুলা কিন্তু ওইভাবে প্রকাশিত হয় না। তাদের কিন্তু 8-9 মাস এই কর্মসংস্থানই থাকে না। পুরুষের 80% কিন্তু ওই অঞ্চলে থাকেন না। এই যে অবস্থাটা, সেই জন্যই আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমাদের অভিজ্ঞতায় বলে যে আমাদের অর্থ বছর যেটা আছে সেইটা ভাবা উচিত, পর্যালোচনা করা উচিত। আমরা জুলাই টু জুন করব না, আমাদের প্রকৃতি বাংলাদেশের যেটা আছে সেটা, এটা তো অনেক আগে থেকে আলোচনা হচ্ছে। না হলে আমি কেন বলতে চাচ্ছি, এই বাঁধ নির্মাণ করতে করতে আমি যাকেই বলি না কেন, আমাকেও যদি দেওয়া হয়, আপনাকেও যদি দেওয়া হয়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই ফিসক্যাল ইয়ারে এটা সম্ভব না। সেটা তো একটা কারণটা হয়ে গেল টাইমিং, কিন্তু দুর্নীতি যেটা হচ্ছে, আমি আসতেছি, আমি দুর্নীতি নিয়ে, আমি দুর্নীতিকে পিন পয়েন্ট করতে চাই না, আমি সমাধানটা চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন ভর্তি হতে যান, আজকে তো ওইভাবে দুর্নীতির প্রশ্ন ওঠে না, ভর্তির বাণিজ্য ওঠে না, কারণ পদ্ধতিটাই করা হয়েছে যাতে দুর্নীতি বা অনিয়ম কম হবে। 1%, 2%, 5%, 10% পর্যন্ত সহনীয়। আমি যে জায়গাটায় বলতে যাচ্ছি, দুর্নীতি যাতে কম হয় সেই মেকানিজমগুলা ভাবা উচিত, আমার সমাধানের কথাটা ভাবা উচিত, সেই জায়গাটায় আলোচনা করা উচিত। হ্যাঁ, দুর্নীতির কথা বলবো, সেই জন্য বলতে, একটা হলো ফিসক্যাল ইয়ার, আরেকটা হলো যে ওখানে স্থানীয় সরকার
ওইখানকার যারা আছেন, যে সমস্ত সরকারের যে সমস্ত ডিপার্টমেন্টগুলো আছেন, 4-5টা অর্গানাইজেশনে হাওর বোর্ড আছেন, পানি উন্নয়ন বোর্ড আছেন, স্থানীয় সরকার আছে, তাদের সমন্বয় করতে হবে এবং স্থানীয় সরকারকে, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে ওইখানকার জনগণের, তারা জানে, যেন হাবিব ভাই বলতেছিলেন, আমি শুনতেছিলাম, উনি জানেন ওই এলাকার সমাধান কিভাবে হবে। না, এখন সমাধান দুটো জিনিস আছে। একটা হলো যে আপনি যেটা বলছেন দুর্নীতিটা আসলে বন্ধ করতে চাই কিনা, আর একটা হলো যে রিয়েল সমস্যার সমাধান চাই কিনা। আমরা শুনবো। আপনি আলোচনা করছিলেন, আপনি বলতে চাচ্ছিলেন যে সমগ্র জিনিসটাকে এমন একটি প্রসেসের মধ্যে আনা, এমন একটি প্রক্রিয়ার মধ্যে আনা, যে প্রক্রিয়াতে দুর্নীতি করার কোনো সুযোগ থাকবে না। দুর্নীতি থাকবে কিন্তু কম, সহনীয় পর্যায়ে, কহনীয় কম। আচ্ছা, আরেকটি বিষয় যদি একটু হাইবে আপনার, এখানেও আমি দ্বিমত করি। একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যদি সরকার এবং কার্যকর বিরোধী দল না থাকে এবং একটা কার্যকর শক্তিশালী সংসদ না থাকে, তাহলে আপনি একটা পক্ষ উন্নাসিক হয়, যেটা মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেদিন বলছেন যে একটা তার প্রতিনিধি সভায় চট্টগ্রামে তার নেতা কর্মীদের দল দিয়ে যদি ক্ষমতায় না থাকে তাহলে দেশ ছাড়তে হবে, না দেশ টাকা নিয়ে ইয়ে করতে হবে, হ্যাঁ দেশ ছাড়তে হবে, না টাকা নিয়ে বেড়াতে হবে, ঘুরে বেড়াতে হবে, দেশ ছাড়তে হবে বলছেন, দেশ ছেড়ে পালাতে হবে। না, এটা হয়তো উনি যে প্রেক্ষাপটে বলেছেন, দুই নেতা থেকে মানুষের ভিতরের কথাই বলেছেন, আবেগ অনুভূতির কথা বলেছেন, মানুষের অভিজ্ঞতার কথা বলেছেন জীবনে। তিনি এর আগে বলছেন ওয়ান ইলেভেন আমার পাঠশালা, যে কারাগার দহন বুক করে এসেছেন তিনি। এবং রাজনীতির যে অবস্থা, আমাদের 91 এবং 96-কে যদি একটা দেখি, আমরা একটা সামরিক শাসন জমানাকে একটা পর্যায়ে দেখি, তারপরে আমরা গণতন্ত্রের নবযাত্রা 91-96-কে দেখি, তাহলে একটা উত্তম যুগ আমরা দেখতে পাই। 2001-এর পর থেকে আমরা যা দেখছি, তারপরে মনে করেন যে আমরা আরেকটা চিত্রপট আমাদের চোখের সামনে আসছে। তো আমরা বলছিলাম কি, জবাবদিহিতাটা কে করবে? আসলে একটা উন্নাসিকতা থাকে তখন। এটা বিভিন্ন সময় স্বাধীন উত্তরকালেও ছিল, সেনাশাসন জমানায় অনেকে করেছেন, এবং 2001-এর পরেও দেখা গেছে। এটা এই উন্নাসিকতাটাই বলছিলাম আমি। এবং এইটা আপনি রোধ করা যাবে না যদি সুশাসন নিশ্চিত করা না যায়। সুশাসনের সঙ্গে গণতন্ত্রের একটা অঙ্গাঙ্গির ভাব জড়িত। এবং বলাই হয় যে আপনি যেটা দেশ অর্থনীতি উন্নয়ন গেছে, কিছু আগে ভারতে গিয়েছিলাম, ভারতের প্রণব মুখার্জি, রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, তিনি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, সবাই জানেন। তিনি বলছিলেন যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন যেটা, এটা বিস্ময়কর। আজকে পশ্চিমারাও বলছে যে এশিয়ার উদীয়মান টাইগার আজকে বাংলাদেশ, তারা বলছে। এবং আগে এক সময় যেরকম সিঙ্গাপুর এদেরকে বলা হতো, দক্ষিণ কোরিয়া। আজকে মনে করেন যে আমরা যে জায়গায় এগিয়ে যাচ্ছি, কিন্তু আপনি যদি টেকসই উন্নয়নের জন্য বলা হয়, সুশাসন, আইনের শাসন, গণতন্ত্র নিশ্চিত করতে হবে, করলে দুর্নীতি কমবে। হ্যাঁ, তো এইটা জবাবদিহিতার জায়গায় আনতে হবে। এবং যেটা বলছিলেন যে আজকে যে দুর্যোগ, সেটা প্রশাসন, জনপ্রতিনিধি, এনজিও, আইন শৃঙ্খলা বাহিনী সবাই মিলেই কিন্তু এটা সমন্বিতভাবে উদ্যোগ নিয়ে যেভাবে আমরা প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করি, সেটা করতে হবে। আরেকটা আপনি দুর্গত এলাকা বলছিলেন, এটা আমি একটু বলতে চাই। এটা হলো গিয়ে যে আপনার প্রথম জেলা সদরের জাতীয় পার্টি হাজার হাজার মানুষের একটা সমাবেশ নিয়ে কল করেছে, দুর্গত এলাকা ঘোষণার দাবি করেছে। তারপরে আওয়ামী লীগের জেলা পরিষদ চেয়ারম্যান এবং পৌর মেয়র তারা সংবাদ সম্মেলন করেছেন। কিন্তু আমার প্রশ্ন ছিল যে দুর্গত এলাকা ঘোষণা না করার সমস্যাটা কি, আর করলেই এটা নিয়ে ত্রাণ সচিব একটা কথা বলেছেন, মানুষের আবেগ অনুভূতির বিরুদ্ধে, যে মিটিংটার কথা আপনি বলছিলেন একটু আগে। তিনি বলছেন যে আইনে লেখা আছে অর্ধেক মানুষ মারা না গেলে সেটা দুর্গত এলাকা ঘোষণা করা হয় নাই। এখানে একটা ছাগলও মরে নাই, মানে ওই যে আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, ওই রকমই একটা অবস্থা। মানুষের আবেগ অনুভূতি, বাস্তবতা একরকম, চাওয়া পাওয়া একরকম। মানুষ বলছে আমরা চাইছি বেশি যাতে পরিত্রাণ পাই এই সংকট থেকে। সেখানে ওনার এই বক্তব্য, তিনি যে বলছেন যারা এটা দুর্গত এলাকা চায় তাদের কোনো জ্ঞান নেই। তো তিনি যে কথাটা বলছেন মানুষের আবেগ অনুভূতির বিরুদ্ধে, তার কমন সেন্সই নেই। এই যে বিষয়টা, এইটাকে যাই হোক কিছুটা প্রধানমন্ত্রীর সফর পুষিয়ে দিয়েছে মানুষের হৃদয়ে, বুকবাঙ্গা হাওড়বাসীর হৃদয়ে যে আঘাতটা করেছিলেন সেইটা। এখন হলে গিয়ে যে পরিস্থিতি মোকাবেলা এবং আগামী দিনের ফসল ঘরে তুলে দেওয়া, এই দুইটার জন্য সমন্বিত উদ্যোগ। এবং হাওড়ের যে সংকট, এটা বছরের পর বছর, যুগের পর যুগ, পলিপরে নদীর যে নাব্য তাহান, এটা ড্রেজিং অবশ্যই দরকার, প্রধানমন্ত্রীও বলেছেন। আরেকটা বিষয় যে ছাত্ররা যে স্কুল থেকে চলে আসছে, শিক্ষা উপকরণ কিন্তু 30% দেওয়া হয়, এটা যদি শতভাগ দিয়ে দেওয়া যায় আপনার বৃত্তি, শিক্ষা বৃত্তি, তাহলে মনে করেন যে অনেকটা রক্ষা পায়, ছেলেগুলো লেখাপড়া করতে পারে। এই বিষয়গুলো আসলে দেখার বিষয়। আপনি বলছিলেন দুর্নীতির কথা, কিন্তু আমরা একটু যাই, বলছিলেন যে কিভাবে যেটা হয়েছে, যে হাওরে যে বন্যা, অকাল বন্যা, সেটা তো হয়েই গেছে, এটার পরিত্রাণের উপায় কথা বলছিলেন আপনি।
কিন্তু এখন আমাদের সামনে কিন্তু রমজান আছে। তো আমি যদি আপনার কাছে জানতে চাই যে কিভাবে দ্রুত এই পরিস্থিতির মোকাবেলা করা যায়। না, এখানে কিন্তু অনেকগুলো আছে। একটা হলো খাদ্য। এখন চালের দাম কিন্তু ঢাকার বাজারে আমরা রিপোর্ট করিয়েছি যে চালের দাম অলরেডি বেড়ে গেছে। কালকে প্রথম আলোতে চালের দাম, সব জিনিসের দাম বেড়ে গেছে। প্রধানমন্ত্রী আবার ওইখানে বলে আসছেন যে বন্যার দোহাই দিয়ে আমার চাল মজুদ আছে দেশে, এই অঞ্চলের পুরা চাহিদা পূরণ করে তা না, একটা অংশ মাত্র, সুতরাং আমাদের মজুদ আছে, এইটার জন্য চালের দাম বাড়ানোর কোনো সুযোগ নাই। মুনাফাখোররা তো একটা সুযোগ খোঁজে। হ্যাঁ জি না, বিষয়টা হলো যে আমরা সবাইকে, ব্যক্তি, পরিবার, সমাজকে ভাবতে হবে। হাবিব ভাই যেটা বলতেছিলেন, আমি এই জায়গাটা একটু যোগ করতে চাই। আমি সুশাসন চাই, আকাঙ্ক্ষাও আছে, মানুষের আকাঙ্ক্ষা আছে, কিন্তু আমি আপনাকে নিয়েই কিন্তু সরকার, রাজনৈতিক দল সবকিছুই কিন্তু। তো আমার কথা হচ্ছে আমরা তৃণমূল পর্যায়ে মানুষের সঙ্গে কাজ করি। আমাদের যে অভিজ্ঞতাটা হলো, অর্থনৈতিকভাবে দ্রুততার সঙ্গে মানুষ পরিবর্তন হতে পারে। আজকে আমি 1000 কোটি টাকার মালিক হতে পারি, কিন্তু আমার মনোজগৎ পরিবর্তন, আমার সংস্কৃতি পরিবর্তন, আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে কিন্তু সময় লাগবে। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, আমার আকাঙ্ক্ষা, যেহেতু আমি অর্থনৈতিকভাবে উন্নতি হচ্ছে, কিন্তু সেই প্রয়োজনে আমার বাস্তবতা কিন্তু সেই জায়গায় আমরা নাই। আমার শিক্ষা ব্যবস্থা, আমার সামাজিক ব্যবস্থা, আমার চিন্তা ভাবনা, আমার সমাজ, সেই জায়গাগুলো আছে। আপনি দেখবেন, আমি একটা ছোট্ট অপ্রাসঙ্গিক হতে পারে যে আমাদের সমাজের যে দ্রুত পরিবর্তন হচ্ছে তার কতগুলা নমুনা হচ্ছে। আপনি কিন্তু এখন যায় দেখবেন, গ্রাম অঞ্চলেও যায় দেখেন, খালি পায়ে কেউ হাঁটে না, যেটা আমরা দেখেছি আজ থেকে 20 বছর আগে হাঁটতো। কিন্তু তার যে চিন্তা চেতনা কিন্তু আরো পিছনের দিকে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। আমি এই জায়গাটাই বলতে চাচ্ছি যে আমি আকাঙ্ক্ষা করতেছি সরকার করে দিবে, অমুক প্রশাসন করে দিবে, আমি সুশাসন চাচ্ছি। আমি যদি পরিবর্তন না হই তাহলে এটা সম্ভব না। আর আমি আরেকটা জায়গায় এখানে করতে চাচ্ছি, যেমন শিক্ষা, যে জিনিসটা বলতেছিলেন, এটা আমরা ভাবতেছি না। এই 30 দিন পিছিয়ে স্কুলে যেতে পারতেছে না, বই দিলাম আমি, কিন্তু এই 30 দিন কিভাবে মেকআপ করবেন? যে জিনিসটা বলতেছিলেন যে যোগাযোগ, আমরা কিন্তু চিন্তাই করতে পারি না। একটা বাড়িতে আরেক বাড়িতে যেতে হলে নৌকা ছাড়া কোনো উপায় নাই। প্রত্যেকের পক্ষে তো নৌকা থাকা সম্ভব না, তাকে হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা অপেক্ষা করতে হয়। আপনি যে ত্রাণটা পৌঁছাবেন, অনেক জায়গায় আছে ডিলার নিয়োগ করেছেন একটা ইউনিয়নে, তার ওইখান থেকে ত্রাণ নৌকা দিয়ে আনার মতো অবস্থা নাই। তো আজকে তো নৌকা ডুবে গেছে, তাল সহ। এটা তো একটা দুইটা, আমি বলতেছি ওইখানকার যারা ওইখানে বাস করেন তারা বুঝতে পারবেন ওই জিনিসটা, ওই অঞ্চলে মানুষ জানবে। অনেক কথা কিন্তু আসছে, স্কুলের কথা আসছে, শিক্ষার কথা আসছে, স্বাস্থ্যর কথা আসছে। দ্রুত পরিত্রাণের উপায় কি? কারণ সামনে কিন্তু এমনি যে অবস্থা থাকে, রমজান মাস আপনি বলছিলেন। আমি এই জায়গাটা 1 মিনিট আমি একটু বলে নিই, যেটা হলো যে আমাদের এখানে কালচার, যে জিনিসটা আমি আসতেছিলাম, দেখবেন আমাদের রমজান পবিত্র মাস, এইখানে দেখবেন খাদ্যদ্রব্য দাম বাড়িয়ে দেওয়া হয়, উৎসবের সময় দাম বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু বিশ্বের অন্যান্য দেশে কিন্তু উৎসবের সময়, এই ধর্মীয় সময় কিন্তু দাম কমে। অর্থাৎ আমি এই জায়গাটায় আসছিলাম, আরো বেশি আমার মনোজগৎটা এখানে চিন্তা করতে হবে। আমার ওই যে দান কিন্তু এখন আরো 1 মাস পরে এটা হচ্ছে। হ্যাঁ, তো এই জায়গাটায় সরকার যতই আপনি আইন করেন না কেন, মানুষ যদি, জনগণ যদি, স্থানীয় সরকার যদি ওই জায়গায় সম্পৃক্ত না হয়, যেটা বলছিলেন সরকারি দল, বিরোধী দল, গণমাধ্যম, সংস্কৃতি কর্মী, যাই বলি না কেন, প্রত্যেকের এখানে কন্ট্রিবিউশন আসে, প্রত্যেকের এখানে চিন্তা চেতনার পরিবর্তন। আপনি একটা কথা বলছেন যেটা গণমাধ্যমে আসছে অলরেডি, যে অনেকের পছন্দের, সরকার দলের অনেকে পছন্দের তাদের তালিকা দিচ্ছেন কোথায় সাহায্য যাবে। প্রশাসন বলছিল প্রথম যে এটা 3 লাখের মতো, পরে 1.5 লাখের একটা তালিকা হয়েছিল যে 1.5 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, পরে প্রশাসন বলছিল 3 লাখ, মানুষ বলছে এখন যে 5 লাখ ছাড়িয়ে যাবে সেটা। তো এইটা যাতেই হোক না কেন, এই জন্যই বলছি যে একটা সমন্বিত উদ্যোগ জেলা প্রশাসনের এখানে সেনাবাহিনীকে অবশ্যই যুক্ত করতে হবে। না হয় এই যে ত্রাণ পৌঁছে দেওয়া এবং তার যে বন্টন প্রক্রিয়া মনিটর করা এবং দ্রুত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া, এগুলো তো সেনাবাহিনীকে ইনভলভ করতে, সেনাবাহিনী, এনজিও, জনপ্রতিনিধি, প্রশাসন সবাইকে মিলেই এই প্রাকৃতিক এভাবে স্থানীয়ভাবে সেটা মোকাবেলা করা সম্ভব। এবং দেখেন এইখানে একটা বড় বিষয় আপনি বলছেন যে সবাইকে সম্পৃক্ত করতে হবে, কিন্তু আজকেই একটি শীর্ষ দৈনিকে ছেপেছে যে ত্রাণ মন্ত্রণালয়ের বৈঠকে যে কৃষি কর্মকর্তা,
স্বাস্থ্য কর্মকর্তা, ইউনো কেউ হাওর অঞ্চলে যায়নি, বলছে যে স্যার আমরা না কৃষি মনে করেন, আমি সবসময় বলি যে কৃষি এটা কৃষি বিভাগের বা মন্ত্রণালয়ের বা তাদের যে এইটা তাদের কোনো বিষয় না। আপনার খেয়াল আছে 87 সালে নরসিংদী থেকে শেখ হাসিনা কৃষক বাঁচাও দেশ বাঁচাও একটা স্লোগান নিয়ে কর্মসূচি প্রণয়ন করেছেন। 96-এ এসে তার সরকার কৃষিতে উন্নয়ন ঘটিয়ে সেখানে দাবি করেছে যে আমরা খাদ্যে উদ্বৃত দেশ এখন। এরপরে আজকের বাংলাদেশ শেখ হাসিনা শাসন সরকার বলছেন যে আমরা রপ্তানিকারক দেশ। এখন মনে করেন আর অপোজিশন বলে যে না ঘাটতি আছে। তো এখন যেটাই হোক এটা একটা প্রশ্ন একটা জায়গায় তো আসছে। তো সুনামগঞ্জে বাম্পার ফলন হয়েছে। 2009 সালেও তিনি ক্ষমতায় এসে এই ভাটি অঞ্চলে তিনি কৃষি উপকরণ বিনামূল্যে দিয়েছেন কৃষকদেরকে, বিশাল কৃষক সমাবেশ করে। আপনি বলছিলেন যে ত্রাণের পত্রিকায় মানে প্রকাশিত রিপোর্ট যে ত্রাণের লিস্ট পরিচালক হাওরের মাছির সঙ্গে ভাগ্য জড়িত 4 জন মহাপরিচালক কানাডা সফর করছেন, অবকাশ যাপন করছেন, নায়াগ্রা জলপ্রপাত দেখছেন। এগুলো গণমাধ্যমে আসছে, টকশোতে বলা হচ্ছে। কুম্ভকর্ণের ঘুম ভাঙে না। ওই যে আমি বলছি একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এই উন্নাসিকতা, একদিকে হাওরের বাঁধের টাকা আমি লুটপাট করব, এই উন্নাসিকতা, আরেকদিকে এইরকম একটা দুর্যোগ রেখে আমি বাইরে বিদেশ সফর করব, এটা হল গিয়ে আরেকটা হল গিয়ে ত্রাণ সচিব এরকম মানুষের আবেগ অনুভূতিহীন একটা বক্তব্য দিয়ে দেব। এইগুলো কখন হয়? যখন একটা উন্নাসিকতা দেখা দেয়। উন্নাসিকতা কখন হয়? যখন একটা জবাবদিহিতার ঘটে, অভাব ঘটে বা বিচ্যুতি ঘটে শাসন ব্যবস্থায়। তো সেই কথাটাই বলছি যে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। এমনকি আজকে যে বিরোধী দল বলেন প্রধানমন্ত্রী গেছেন তারপরে এইটা করেন নাই, দুর্গত ঘোষণা। দুর্গত তো সবসময় দাবি করা হয়, এটা বড় দাবি করা হয়। বঙ্গবন্ধু বলছেন বড় দাবি করি যাতে কিছু তো পাই। তো মনে করেন যে মির্জা ফখরুল তো সবার আগে গিয়েছেন না, এবং তারপরে মির্জা, আমি এটা বলি না, আমি বলছি যে অতীতের ট্রেডিশন আমরা দেখছি যে অপোজিশন সবসময় বিরোধী দলের নেত্রী যান। বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে সংসদে একটা ঘর জামাই বিরোধী দল আছে, সেইটার প্রতি মানুষের পারসেপশনে কিন্তু ওইটা বিরোধী দল না। বিরোধী দল কিন্তু সংসদের বাইরে থাকলেও বিএনপি নেত্রী গেলে সেখানে মনে করেন আরেকটু টনক নেবে সরকারি দল, তারও চাপে পড়বে। এই যে চাপ, মির্জা ফখরুল কিন্তু অভিযোগ করছে যে তার লোকজনকে যেতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। উনি যাওয়া মানে গিয়ে ফিরে আসার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যে কেন মানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখনো দুর্গত এলাকায় কেন যায়নি, সব রাজনৈতিক বক্তব্য। এগুলো সরকার পক্ষ পক্ষ দুই পক্ষই রাজনৈতিক বক্তব্য দেয়। মানুষের সমস্যা আসলে অন্য জায়গায়। আপনারা যদি গণমুখী রাজনীতি করে থাকেন তাহলে অবশ্যই এইটাকে ত্রাণ এবং এই যে সাহায্য যেরকম সুষ্ঠুভাবে বন্টন হওয়া উচিত এবং দ্রুত পৌঁছানো উচিত, ঠিক তেমনি বিরোধী দলের যা আছে সম্বল তাই নিয়ে তাদেরও চলে যাওয়া উচিত, বিত্তবানদেরও তাই নিয়ে চলে যাওয়া উচিত। এই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে এটা রাজনীতি করার কোনো সুযোগ নেই। সুতরাং কালকে একজন বলছেন প্রধানমন্ত্রী গেলেন, তো দেরিতে গেলেন কেন? আরে প্রধানমন্ত্রী গেলেন, আপনার নেত্রী যাচ্ছেন না কেন? রাষ্ট্রপতি তো অনেক আগে চলে গেছেন। বিষয়টা এরকম। পানি সম্পদ মন্ত্রী তো গেছেন, ত্রাণমন্ত্রী গেছেন, প্রধানমন্ত্রী একবার গিয়ে আবার প্রধানমন্ত্রীর সঙ্গে গেছেন, কিন্তু মাঝখানে তিনি তার নির্বাচনী এলাকা ঘুরেছেন 3 দিন। কেন তিনি হাওড় অঞ্চলে পড়ে থাকতে পারেন না? মনিটর তাহলে জোরদার হয় না? এই বিষয়গুলোই বলছি। কেন কৃষি সচিব এখানে ঢাকায় বসে থাকার আজকে দরকার কি? ত্রাণ সচিবের আজকে ঢাকায় বসে থাকার দরকার কি? তিনি একবার নেত্রকোনা থাকবেন, আজকে কালকে কিশোরগঞ্জ থাকবেন, পরশুদিন হবিগঞ্জ থাকবেন, তারপরে দিন সুনামগঞ্জ থাকবেন। তার ঢাকায় কি এত কাজ? ত্রাণের ডিজি তিনি মনিটর করবেন না? তিনি এখানে ঢাকায় বসে বলছেন আমি এত টাকা পাঠিয়েছি, এত কোটি টাকা, এত হাজার মেট্রিক টন পাঠিয়ে দিয়েছি। ওখান থেকে সাংবাদিকরা দাঁড়িয়ে আপনার লাইভ খবর প্রচার করছে, মাত্র এত লাখ টাকা হয়েছে, মাত্র এত টন হয়েছে। তাহলে তো এইটা গ্যাপটা আর থাকে না। জি নোমান ভাই, আপনার কাছে যদি আমরা একটু শুনি, আপনি বলছেন যে দ্রুত এই অবস্থা থেকে পরিত্রাণের উপায়গুলো কি? না, 1 নম্বর হলো লং টার্মে আমি কিছু বলতে চাচ্ছিলাম যে আমাদের এখন তো যে অবস্থা সৃষ্টি হয়েছে, এখন অনেক কিছু আসছে। ধরেন বর্ষা আসছে, কালবৈশাখী শুরু হয়েছে, এদিকে মানে ঘরে চাল নাই, তারপরে যে ফসল ওঠার কথা ছিল তাও নাই। তো সবকিছু মিলে, সামনে রোজা, সবকিছু মিলে এটার থেকে একটা খুব দ্রুত যদি আমি পরিত্রাণের একটা পথ খুঁজি তাহলে কি সেটা? হ্যাঁ, না ওইটাই বলতেছিলাম। কতগুলো হলো শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। আমি যে জিনিসটা আগেও বলছি আর কি, সমাধানের পথটা ভাবা উচিত। আমার একটা দুর্যোগ হচ্ছে, হাই করলে হবে না, আমি জনগণের পাশে যেতে হবে, মানুষকে বাঁচাতে হবে। সেই জন্য প্রথম কথা হচ্ছে যে সম্পদই আছে, সম্পদ যথেষ্ট আছে আমার দেশে, এটা দ্রুত জনগণের কাছে পৌঁছে যাতে, কারণ ওই অঞ্চলটা কিন্তু একটু ভিন্ন ধরনের যাতায়াত ব্যবস্থা, অন্যান্য ব্যবস্থা কিন্তু ভাবতে হবে। এবং ওইখানে কিন্তু এখন বর্ষাকাল, যেটা যোগাযোগ এবং অন্যান্য জিনিস, এটা মাথায় রাখতে হবে। সেই জন্য যা সম্পদ আছে এটা সমন্বয় করতে হবে।
যতগুলা ডিপার্টমেন্ট আছে, যতগুলা স্থানীয় সরকারের প্রতিনিধি আছেন, নিয়ে আছেন, এবং উন্নয়ন সংস্থা আছে এবং আদার্স আছে, তাদেরকে। আরেকটা হলো যে আমাদের মিড টার্মে কিছু ভাবতে হবে। আমার শিক্ষা ব্যবস্থা নিয়ে ভাবতে হবে, আমার স্বাস্থ্যের বিষয় নিয়ে ভাবতে হবে, আমার পশু খাদ্য, আমরা খালি মানুষ নিয়ে ভাবতেছি, পশু খাদ্য, মৎস্য, এইগুলোও নিয়েও কিন্তু ভাবতে হবে, কারণ এইগুলো অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে কিন্তু যুক্ত, জীবনধারার জন্য যুক্ত। সেই জন্য সরকার যে সমস্ত পলিসিগুলো নিচ্ছেন, যেটা বললেন যে হাবিব ভাই যেটা বললেন যে 50% না 100%, তারপরে হচ্ছে কৃষি উপকরণটা দ্রুত পৌঁছানো, কারণ ওইখানে পৌঁছানো অন্য জায়গায় যেভাবে দ্রুত পৌঁছাইতে পারবেন এখানে কিন্তু সেরকম পারবেন না। সেই জন্য একটা মেকানিজম তৈরি করা বা আছে, সেটাকে ইমপ্লিমেন্ট করা। আর লং টার্মে আমি যেটা বলতে চাচ্ছিলাম, সেই জায়গাটায় আসতেছিলাম যে আমার যেরকম ফিনান্সিয়াল ইয়ার চেঞ্জ করা উচিত, আর ক্রপ প্যাটার্নও আমার চেঞ্জ করা উচিত, যাতে ডিউরেশনটা আর একটু কম হয়। 7 দিনও যদি আমি কম করতে পারি। আর এটা হলো আমার ক্রপ ক্যালেন্ডার, আমি যদি আরো 7 দিন আগে প্রোডাকশনটা করতে পারি। 7 দিন কিন্তু একটা বিরাট ব্যাপার ওইখানকার জন্য। সেই জন্য সবগুলাই কিন্তু আমাদের ভাবতে হবে। আমাদের গবেষণা করা আছে, আমাদের এক্সপিরিয়েন্স আছে, স্থানীয় জনগণের অভিজ্ঞতা আছে। সেইগুলো কাজে করতে হলে আগে খোলা মনে সরকারি দল, বিরোধী দল এবং যারা যে সমস্ত প্রতিষ্ঠানগুলো এটার সঙ্গে যুক্ত আছেন, হাওর বোর্ড আছে, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার আছে, আরো কিছু আছে, তাদের একটা সমন্বিত পরিকল্পিতভাবে দ্রুততার সঙ্গে কাজ করার জন্য মনোভাব তৈরি করে যেতে হবে। জি, সমন্বিত উদ্যোগের কথা বলা হচ্ছে। আমরা প্রায় শেষ সময় আছে, আমার দুটো জিনিস আপনার কাছে আমি জিজ্ঞেস করবো, সংক্ষেপে একটু বলবেন। একটা হলো, বলা হচ্ছে যে এটা জলবায়ুর পরিবর্তনের কারণে এই ধরনের বন্যা একটা পরিস্থিতি তৈরি হয়েছে। না, এটা শুধু জলবায়ু পরিবর্তনের জন্য ঘটে নাই। আচ্ছা, যদি তাই হয় তাহলে জলবায়ুর ফান্ডটা আমরা এখানে পাচ্ছি কিনা, এক। দ্বিতীয় কথা হলো যে স্বাস্থ্য, শিক্ষা, ছাত্রদের শিক্ষা ব্যবস্থাটাকে, মানে শিক্ষা ক্ষতিটাকে মানে পুষায় নেওয়ার জন্য কি করা যেতে পারে সংক্ষেপে? এটা ওই যে আমি আগে বললাম যে শিক্ষা, তারা তো এখন কর্মসংস্থান জান না, এখন ঘরে টাকা দরকার। এই যে টর্নেডো উঠিয়ে নিচ্ছে, আজকে মানুষের কি দরকার? কালকে সকালে কেউ আসুক আর না, তার তো ঘরে ঘুমাতে হবে, তার চালটা আবার ঠিক করা দরকার, ঘরটা এখন তার আবার মেরামত করা দরকার। এই টাকাটা কোথা থেকে পাবে সে? তার তো আর 10 দিন পরে খাবার থাকছে না ঘরে। এখনই খাবার নাই তো। না, অনেকের নাই, অনেকে তো যাদের মনে করেন গৃহস্থ সচ্ছল, তাদের মনে করেন ওইখান থেকে নিয়ে আসতে পারবে, তারা চালাবে, আশেপাশে মানুষ সাহায্য করবে। এটা নিয়ে মনে করেন আর 10 দিন তার ক্রাইসিস শুরু হয়ে যাবে, তুমুল ক্রাইসিস ওই এলাকায়, এবং ওই পরিস্থিতি ভয়াবহ, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে যদি এটা মোকাবেলা করা না যায়। যে এটা বলছিলাম যে শিক্ষা উপকরণ, আপনি শিক্ষাবৃত্তিটা এটা শতভাগ দিয়ে দেন, 30% একটা বিষয়। 2 হলো গিয়ে যে আপনার এই যে সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটা উন্মাদনা, মানবিক কর্মকাণ্ডে একটা কর্মযজ্ঞ, যে একটা ব্যাপক কর্মযজ্ঞের মধ্যে সবাইকে যদি করা যায়, কি বলে, অন্তর্ভুক্ত করা যায়, সম্পৃক্ত করা যায়। মানবিক হৃদয়, এই দেশের মানুষের হৃদয় মানবিক হৃদয়, সুতরাং মানুষ মানুষের পাশে দাঁড়িয়ে যাবে। এবং এই প্রকৃতির বিরুদ্ধে যে লড়াই, এই লড়াই তো আমাদের কৃষক, পেশিবহুল কৃষক, সে তো যুদ্ধ করতে জানে। এবং আপনি এটা বলছেন শুধু জলবায়ু, আমি বলছি, আমি নিজেও বলছি যে ক্লাইমেট চেঞ্জ আসছে, কিন্তু শুধু জলবায়ু পরিবর্তনের জন্য নয়। এবং আপনার ওই যে বললাম যে পাহাড়ের বৃক্ষ চলে গেছে, পলি পড়ছে বছরের পর বছর, সেই পলি জমছে, নদী নাব্যতা হারাচ্ছে, এবং হাওরের ভিতর দিয়ে অনেক নদী, চলতি নদী, অনেক নদী এরকম বহমান, সেই নদীগুলো ভরাট হয়ে পড়ছে। তারপরে মনে করেন যে মৎস্য ভান্ডার, আমার মাছ মরে গেছে, আমার হাঁস মরে গেছে, সুস্বাদু পানির মাছ, এই মাছ এখন আর মরে গেছে, এখন অনেকে বলছেন, অনেক পণ্ডিত লোকরা বলছেন, বিশেষজ্ঞরা, যে ইজারা বাতিল করে মাছ মারতে দিয়ে দেন, দেশের মৎস্য ভান্ডার তছনছ হয়ে যাবে। যে ইজারা নিয়েছে সে তো এটাতে ইনভেস্ট করে, মাটি কাটে, জলজ বৃক্ষ রোপণ করে, এবং ওইখানে যে বলছেন যে ইজারা প্রশ্ন এটা না বাতিল করে দেওয়ার। টাঙ্গুয়ার হাওর দেশের সবচেয়ে বড়, যেটা বলছিলেন যে ভাই, যে ওইখানে মনে করেন রামসার প্রজেক্টে দেওয়া হয়েছিল, আগে যখন ইজারাদারের হাতে থাকতো 150 প্রজাতির মাছ ওখানে ছিল, আজকে সেই মাছের অস্তিত্ব বিলুপ্ত প্রায়। এবং সেখানে এনজিও, স্থানীয় প্রশাসন এবং নিরাপত্তা রক্ষী এবং মৎস্য যারা লুটপাট করে খায়, রাজনৈতিক দুর্বৃত্ত, সবাই মিলে এটাকে লুটপাট করে খাচ্ছে। এটা একটা সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ শেষ হয়ে গেছে আজকে। না, কিন্তু তাহলে কি মানে ইজারা, তাহলে এই ইজারাই উত্তম। ইজারা মনে করেন আপনি যখন ইজারা নিবেন, তখন আপনি গভর্নমেন্টকে রাজস্ব দিচ্ছেন, গভর্নমেন্ট অনেক চড়া মূল্যে রাজস্ব নিচ্ছে, সে প্রতিযোগিতা সাধারণ যে যারা এই যে মাছ ধরে হাওরে, এটার জন্য আইন আছে, বাসান পানিতে মাছ, এটার দাবি উঠেছে। এই বাসান পানিতে নিতে গেলে তখন ইজারাদাররা একটা জিনিস বলে যে না, আমার আঙ্গিনায় চলে আসছে। এটা আমি রাষ্ট্রপতি এগুলো বাস্তব অবস্থাগুলো, সমস্যাগুলো তিনি বুঝেন, তিনি আলোচনা করছিলেন যে এই প্রবলেমগুলো এইখানেই দাবি উঠছে যে না, বাসান পানি তার যতটুকু অধিকার ততটুকু
কতটুকু তাকে মারার অনিশ্চয়তা দিতে হবে, তার তো বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, মাছ মেরে খেতে হবে তাকে, এবং বর্ষাকালে একটা পর্যায় পর্যন্ত সে মাছ মারতে পারবে, ওইটা তার বিধান আছে, ওইটুকু তাকে দিতে হবে। জি, নোমান আহমেদ খান এবং পীর হাবিবুর রহমান, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাই, আপনারা চমৎকার আলোচনা করেছেন। ধন্যবাদ দুজনকে। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।